আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতে এই সংবাদ শিরোনাম। হাসিনাকে গৃহবন্দী করে যে ফায়দা লুটতে চাইছে ভারত। ভারতের সেভেন সিস্টার্সের অংশ মণিপুরের স্বাধীনতা নিয়ে যা ঘটছে। চীনের দখলে ভারতের অরুণাচল। এবার বিস্তারিত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দিল্লির কাছাকাছি একটি বাড়িতে অবস্থান করছেন। সেখান থেকে তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ার অনুমতিও নেই, এমনকি বাড়ির কাছাকাছি একটি সুপার শপেও যাওয়ার সুযোগ নেই তার জন্য। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে লেখা এক প্রতিবেদনে এসব দাবি করেছেন। গেল ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত থেকে যুক্তরাজ্যে পাড়ি দেবেন, সে সময় এমন গুঞ্জনের খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে। তবে সেই সুযোগ তিনি পাননি। শেষ পর্যন্ত হাসিনাকে দিল্লিতেই থেকে যেতে হয়। তার সাথে দিল্লিতে অবস্থান করছেন বোন শেখ রেহানা। শেখ হাসিনা বর্তমানে দিল্লির কাছাকাছি একটি বিমান ঘাঁটির নিরাপদ বাড়িতে অবস্থান করছেন। সেখান থেকে কারোর সাথে যোগাযোগ করতে পারেন না। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে লেখা এক প্রতিবেদনে এমন দাবি করেছেন। সেলিম সামাদ অজ্ঞাত লিখেছেন, তিনি নিশ্চিত নন ৫ আগস্ট দিল্লিতে হাসিনাকে গৃহবন্দী করা হয়েছিল কিনা। তবে তিনি একটি সূত্রের বরাতে বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণের পর মোদির সঙ্গে ফোনে আলোচনা করেন। এ ঘটনার পরপর হাসিনার যোগাযোগের সব ডিভাইসে বিঘ্ন ঘটে। এরপর থেকে তিনি আর কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। শেখ হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই, এমনকি ঘাঁটির ভেতর সেনা সদস্যদের জন্য থাকা একটি সুপার শপেও যাওয়ার সুযোগ পান না তিনি। যদিও হাসিনার বাড়ি থেকে সুপার শপটির দূরত্ব পায়ে হাঁটার পথ, হাসিনার যে কারো সাথে যোগাযোগের সুযোগ নেই। এটি প্রমাণে আরও কিছু বিষয় তুলে ধরেছেন সেলিম সামাদ। লিখেছেন, শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করছেন, কিন্তু তিনি এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি। যদিও শেখ হাসিনা 1 মাস ধরে দিল্লিতেই আছেন। এছাড়া ছেলে সজীব ওয়াজেদ জয় দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু জয়কে দিল্লিতে আসতে বারণ করা হয়, কারণ তিনি দেখা করতে পারবেন না। শেখ হাসিনাকে যে নির্জন বাড়িতে রাখা হয়েছে সে ব্যাপারে তার ছেলে মেয়ের নীরবতা স্পষ্ট। সামাদের দাবি, হাসিনার ফোনের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, ফলে পরিচিত কারো সঙ্গে কথা বলতে পারছেন না তিনি। সাংবাদিক সামাদের লেখায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি উঠে এসেছে। যদি বাংলাদেশ হাসিনাকে ফেরত চায় তাহলে এটি ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য একটি বড় ধাক্কা হবে। আর ভারত যদি হাসিনাকে ফেরত না দেয় তবে পরিস্থিতি কিভাবে সামলাবে সেটি দেখার বিষয়। সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি বাংলাদেশ জামাত ইসলামের কেউ না বলে এক বিবৃতিতে জানিয়েছে রাজনৈতিক দলটি। রোববার জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে কথা জানান। তিনি বলেন, অতি সম্প্রতি সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমির বক্তব্য নিয়ে কতিপয় জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ বিষয়ে আমাদের বক্তব্য হলো, আব্দুল্লাহিল আমান আজমি বাংলাদেশের জামাত ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি নন। জামাত ইসলামের সঙ্গে আজমির কোনো সাংগঠনিক সম্পর্ক নেই জানিয়ে গোলাম পরওয়ার বলেন, তিনি জামাত ইসলামের প্রতিনিধিত্ব করেন না। তিনি যে বক্তব্য রেখেছেন তা তার একান্ত ব্যক্তিগত, সুতরাং তার বক্তব্যকে জামাত ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট করার কোনো সুযোগ নেই। তার বক্তব্যকে কেন্দ্র করে জামাত ইসলামের সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই। প্রসঙ্গত, ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে গত মঙ্গলবার বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে স্বাধীনতা অস্তিত্বের পরিপন্থী আখ্যা দিয়ে তা পরিবর্তনের দাবি জানান জামাত ইসলামের সাবেক আমির গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি। ছাত্রলীগ নেতা মাসুদকে পিটিয়ে হত্যার বিচার চাইলেন জয়। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। গত শনিবার ৭ সেপ্টেম্বর রাতে শিশু সন্তানের জন্য ওষুধ কিনতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নগরীর বিনোদপুর এলাকায় যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদে আবদুল্লাহ আল মাসুদ। গত ৫ আগস্ট ছাত্র জনতার উপর হামলার অভিযোগে মাসুদের উপর হামলা করা হয়। পরে একদল শিক্ষার্থী তাকে প্রথমে মতিহার থানায় নিয়ে যান, কিন্তু মতিহার থানায় ৫ আগস্টের সহিংসতার কোনো মামলা নেই, তাই বোয়ালিয়া থানায় আনা হয়। যে কোনো সহিংসতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়, কিন্তু তার শারীরিক অবস্থা গুরুতর দেখে সেনাবাহিনীর সহায়তায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ওই সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। সোমবার ৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ এবং এক্সে শেয়ার করা এক পোস্টে তিনি এ দাবি করেন। পোস্টে জয় লিখেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আবদুল্লাহ আল মাসুদ,
জামাত শিবির তার এক পা কেটে নিয়েছে 2014 সালে। তখন বাকি হাত পাগুলোর রগও কেটে দিয়েছিল। 10 বছর ধরে পঙ্গু জীবন যাপন করছিল। গত 3 সেপ্টেম্বর একটি ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছিল। মেয়ের জন্য ঔষধ আনতে রাজশাহীতে বাড়ির পাশে ফার্মেসিতে গিয়েছিল, আর সেখানেই তাকে নির্মমভাবে হত্যা করেছে জামাত শিবিরের সন্ত্রাসীরা। মৃত্যুর সময় মাসুদ কাকুতি মিনতি করেছিল উল্লেখ করে জয় লিখেন, মৃত্যুর সময় এক ফোঁটা পানি চেয়েছিল, তাও দেয়নি। কাকুতি মিনতি করে বলেছিল, আমার 4 দিনের একটি সন্তান আছে। এ কথা বলেও তাদের মন গলাতে পারেনি, কারণ মাসুদ একসময় ছাত্রলীগের রাজনীতি করত। সজীব ওয়াজেদ জয় দাবি করেন, জানা গেছে শিবির ক্যাডার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার এই হত্যার নেতৃত্ব দিয়েছে। আমি মাসুদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং অবিলম্বে ঘাতকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। মাসুদের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়। বাবা নেই, মা শয্যাশায়ী। সজীব ওয়াজেদ জয়ের দাবি, জামাত শিবির সন্ত্রাসীরা মাসুদকে নির্মমভাবে হত্যা করেছে। নিজের উপর হামলার ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপির লোকজন জড়িত বলে দাবি করেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। সোমবার বিকেলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন। এর আগে গত রবিবার বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে তাকে কান ধরিয়ে উঠবস করানো পর মারধর করা হয়েছে। তখন আলম অভিযোগ করেন, বিএনপির লোকজন তাকে মারধর করেছে। পরে সংবাদ সম্মেলন করে হিরো আলমকে যারা মেরেছে তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে জানান বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। হিরো আলম বলেন, গতকাল আদালতে আমি গিয়েছিলাম মামলা করার জন্য। 2018 সালের নির্বাচনে আমার উপর যে হামলা করা হয় এবং বগুড়ায় উপনির্বাচনে নির্বাচনী ফলাফল ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা করতে গিয়েছিলাম, সেখানে 8 থেকে 10 জন আমার উপর হামলা করে। তারা অতর্কিত হামলা চালায়। এর আগে তারা শুধু বলে, এই তুই তারেক রহমানকে গালিগালাজ করছিস কেন, তোর এত সাহস কোত্থেকে আসলো, এই কথা বলেই তারা মারধর শুরু করে। তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি এই দুই দলের লোকজনই আমাকে মেরেছে। কারণ হলো দুইটা, আওয়ামী লীগের লোকজন মেরেছে কারণ আমি তাদের লোকদের বিরুদ্ধে মামলা করেছি, আর রুহুল কবির রিজভির বিরুদ্ধে মামলা করায় তারা মেরেছে। আমাকে মারার এই দুইটাই ছিল মূল কারণ। হিরো আলম বলেন, কালকেই অনেকেই বলেছেন সেখানে বিএনপির কোনো লোকজন ছিল না। আমি ফুটেজ দেখেছি, সেখানে কয়েকজনের পরিচয় আমরা জানতে পেরেছি। এর মধ্যে রনি, নাজমুল নামে 2 জনের পরিচয় পেয়েছি। এই 2 জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল, এখন তারা বহিষ্কৃত। এছাড়া নুরুন নবী নামের একজন আমাকে মারধর করেছে, যে আওয়ামী লীগের। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা আমার উপর হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা করব। আমাকে মারধরের ফুটেজ তো সারা বাংলাদেশেই দেখেছে। হামলাকারীদের যদি ধরা হয় তখনই বেরিয়ে আসবে তারা কারা। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও সাধারণ সম্পাদক আলী আসগর তালুকদার হেনা ভাই সহ তারা গতকাল সংবাদ সম্মেলনে যে কথাগুলো বলেছেন সেগুলো আমি শুনেছি। তাদেরকে একটা কথা বলতে চাই, আপনাদের আমি শ্রদ্ধা করি, বিএনপিকে ভালোবাসি। গতকাল আমার মামলাটা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, কিন্তু আপনাদের লোকজন যে বলছে আমি তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করেছি, এই ফুটেজটা আপনারা বের করবেন। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমার যদি ভুল হয়ে থাকে আমি ক্ষমা চাইব। আমার উপর আওয়ামী লীগও খেপা, বিএনপিও খেপা, কারণ আমি তাদেরকে ছাড় দিয়ে কথা বলিনি। এটা আমার অপরাধ বলেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত সহিংসতা ছড়িয়ে পড়েছে। দেশটির এই রাজ্যের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে গত কয়েকদিন অন্তত 6 জনের প্রাণহানি ঘটেছে। চলমান এই সংঘাতে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো প্রথমবারের মতো লক্ষ্যবস্তুতে হামলার জন্য সশস্ত্র ড্রোন ও রকেট ব্যবহার করেছে। মণিপুর উত্তপ্ত হয়ে ওঠায় সেখানকার বিচ্ছিন্নতাবাদী 2 নেতার স্বাধীনতার ঘোষণা একটি ভিডিও ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি পোস্ট কার্ড শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করেছেন, রোববার 8 সেপ্টেম্বর ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে মণিপুরকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছেন বিচ্ছিন্নতাবাদী 2 নেতা। কার্ডটিতে একটি ছবি সহ লেখা হয়েছে, ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মণিপুর রাজ্যের 2 বিদ্রোহী নেতা। পাশাপাশি কার্ডটির উপর 2024 সালের 8 সেপ্টেম্বর তারিখ লেখা আছে। একজন ফেসবুক ব্যবহারকারী ভাইরাল পোস্টকার্ডটি শেয়ার করে লিখেছেন, ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মণিপুর রাজ্যের 2 বিদ্রোহী নেতা। সরাসরি উল্লেখ না করলেও কার্ডটির উপরে লেখা 8 সেপ্টেম্বর তারিখের মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে ওই 2 বিদ্রোহী নেতা গতকাল অর্থাৎ রোববার মণিপুরকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছেন। একজন ফেসবুক ব্যবহারকারী ভাইরাল পোস্টকার্ডটি শেয়ার করে লিখেছেন, ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মণিপুর রাজ্যের 2 বিদ্রোহী নেতা। সরাসরি উল্লেখ না করলেও কার্ডটির উপরে লেখা 8 সেপ্টেম্বর তারিখের মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে। ওই 2 বিদ্রোহী নেতা গতকাল অর্থাৎ রোববার মণিপুরকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছেন। ইন্ডিয়া টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়, 29 অক্টোবর লন্ডনে সংবাদ সম্মেলন করে মণিপুরের মহারাজার পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ভারত থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। মহারাজা সানজাওয়াবার পক্ষ থেকে এই ঘোষণা দিয়েছেন রাজ্য পরিষদের মুখ্যমন্ত্রী ইয়াম বেন বীরেন ও রাজ্য পরিষদের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী নারেংবম সামারজিৎ।
পৃথক রাষ্ট্র হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পেতে সেই সময় ব্রিটেনের তৎকালীন রানী দ্বিতীয় এলিজাবেথের কাছে আবেদন করেন ওই নেতারা। ইন্ডিয়া টুডে বলছে, পরবর্তী সার্চে আমরা 2019 সালের 30 অক্টোবর বাংলাদেশি সংবাদ মাধ্যম চ্যানেল 24 এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই সংক্রান্ত একটি ভিডিও প্রতিবেদন দেখতে পাই। ভারত থেকে স্বাধীনতার ঘোষণা মণিপুরের শিরোনামের সেই ভিডিও প্রতিবেদনে ওই দুই বিচ্ছিন্নতাবাদী নেতাকে সাংবাদিক সম্মেলন করে ভারত থেকে আলাদা করে মণিপুরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতেও দেখা যায়। এরপর 2019 সালের 3 নভেম্বর ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসে মণিপুরের স্বাধীনতার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে ওই বিচ্ছিন্নতাবাদী নেতার ভাইরাল ছবি সহ লেখা হয়েছে, লন্ডন থেকে ভারত বিরোধী কার্যকলাপ ও মণিপুরকে আলাদা রাষ্ট্র ঘোষণা করার অভিযোগে দুই বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়ামবেন বীরেন ও নরেংবম সামারজিতের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সচিব রঘুমণি সিং এই নির্দেশ জারি করে বলেছেন, ওই দুই নেতার অ্যাকাউন্ট জব্দ করা না হলে তারা এর মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপের অর্থ ব্যবহার করতে পারেন। ইন্ডিয়া টুডে বলছে, এসব প্রতিবেদনের মাধ্যমে এটা প্রমাণ হয় যে 2024 সালের 8 সেপ্টেম্বর নয়, বরং 2019 সালের 29 অক্টোবর লন্ডন থেকে মণিপুরকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছেন বিচ্ছিন্নতাবাদী দুই নেতা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের অরুণাচল রাজ্যের 60 কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে চীনা সেনারা, এমনটাই দাবি করেছেন ওই রাজ্যের স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, রাজ্যের অঞ্জো জেলায় চীনা সেনাদের ঘাঁটি দেখা গেছে। স্থানীয় সংবাদ মাধ্যমে এমন খবর ব্যাপক চাঞ্চল্যকর ছড়িয়েছে। স্থানীয়দের বরাতে আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, অরুণাচলের অঞ্জো জেলার কাপাপু এলাকায় চীনা সেনাদের ঘাঁটি দেখা গেছে। ঘাঁটিটি ম্যাকমোহন লাইন থেকে 60 কিলোমিটার দূরে হাদ্রিগা পাসের কাছে অবস্থিত। উল্লেখ্য, অঞ্জো জেলার চাগলাগাম এলাকা থেকে 2 বছর আগে নিখোঁজ হয়েছিলেন দুই ভাই। লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের অদূরেই এক গ্রামের বাসিন্দা ছিলেন তারা। চীন সীমান্তবর্তী অঞ্চলে ঔষধি গাছের খোঁজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন তারা। প্রতিবেদন মতে, স্থানীয়দের দাবি, চীনের পিপলস লিবারেশন আর্মির PL হাতে বন্দী হয়েছেন তারা। ভারতীয় সেনাদের কাছে একাধিকবার নিখোঁজের সম্পর্কে তথ্য চেয়ে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। অ্যাঞ্জোর বিধায়ক ও রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী দাশাংলু পুল স্থানীয় সংবাদ সংস্থাকে বলেছেন, চীন এখনও সরাসরি স্বীকার করেনি ওই দুই যুবক তাদের হেফাজতে রয়েছে কিনা, তবে আমাকে বলা হয়েছে বেঁচে আছেন দুজনই। যদিও অঞ্জোতে চীনা সেনাদের অনুপ্রবেশ নিয়ে রাজ্যের কোনো মন্ত্রী এখনও কোনো মন্তব্য করেনি। উপরোক্ত দুই ভাই ছাড়াও ভারত চীন সীমান্ত থেকে আগেও নিখোঁজ হয়েছেন একাধিক মানুষ। এর আগে 2020 সালের সেপ্টেম্বরে সুবানসিরি জেলা থেকে 5 যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার খোঁজ মেলে। তারা এক সপ্তাহ চীনা সেনাবাহিনী PL এর হাতে বন্দী থাকার পর ঘরে ফেরেন বলে প্রতিবেদনে বলা হয়। 2022 সালেও এক কিশোর 9 দিন চীনা সেনার হাতে বন্দী ছিলেন বলে জানানো হয়েছে। এর আগেও ভারতের ভূখণ্ডে একাধিকবার চীনা অনুপ্রবেশের কথা প্রকাশ্যে এসেছে। 2019 সালে চীন অরুণাচল সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে দইমরু নালার উপর কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল চীন। 2020 সালে দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীন বাহিনী। 2022 সালের আগস্টে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত এক ভিডিওতে দেখা যায় PLA সেনারা অরুণাচলের হাদ্রিগা লেকের কাছে অবকাঠামোগত কার্যক্রম তদারকি করছে, যেখানে 3টি এক্সক্যাভেটর খনন কাজ করছিল। এবার চীনা সেনারা রাজ্যের কাপাপু এলাকায় প্রবেশ করেছে বলে খবর পাওয়া গেল। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা অগণন।